নমস্কার। আজকের পর্বে আমার সঙ্গে যিনি অতিথি, তিনি এদেশে কর্মক্ষেত্রে এমন এক পেশার সঙ্গে যুক্ত যেখানে সচরাচর বাঙালি মহিলাদের দেখা যায় না। অন্ততপক্ষে আমাদের যারা সমবয়সী, আমাদের জেনারেশনের দেশের থেকে এসেছেন যে সমস্ত মহিলা, তাদেরকে খুব একটা বাঙালিদের মধ্যে আমি অন্তত দেখিনি এই পেশায়। এবং তিনি বহুদিন ধরে খুব সম্মানের সঙ্গে, কৃতিত্বের সঙ্গে এই পেশায় যুক্ত, এবং এই বিশেষ কারণেই আজকে আমার তাকে কাল্টিভেট করতে আসা। নমস্কার জয়িতা। নমস্কার শ্রাবণী। আমার সঙ্গে রয়েছেন জয়িতা দাশগুপ্ত। নমস্কার। জয়িতা এদেশে হেলথ কেয়ার সেক্টরে পেশায় একজন নার্স। বাকি সবকিছু আমরা শুনবো জয়িতার মুখ থেকে। জয়িতা, আমি কি ঠিক বললাম? তুমি ঠিক করে কি টার্মটা কি এদেশে হেলথ কেয়ারে? রেজিস্টার্ড নার্স, আরএন, রেজিস্টার্ড নার্স। হ্যাঁ, আচ্ছা। তো যেটা আমি প্রথমেই বললাম যে আমার অন্তত খুব বেশি দেখে অভ্যেস নেই এদেশে বাঙালিদের মধ্যে যারা নার্স। দু একজন সাউথ ইন্ডিয়ান, দক্ষিণ ভারতীয় কয়েকজন মহিলা বা পুরুষ, দেশে তো পুরুষ, এখন সব দেশেই পুরুষরাও নার্সিং রয়েছেন, কিন্তু বাঙালিদের মধ্যে খুবই কম দেখেছি। এবং তুমি খুব কৃতিত্বের সঙ্গে দীর্ঘদিন ধরে এ পেশায় জড়িত। আমাদের শুরুটা একটু বলো যে তোমার কি করে, এটা কি প্ল্যান্ড না আচমকা, বা কিভাবে একটু বলো যদি আমাদের। নিশ্চয়ই বলবো। আমার বলা যায় যে আমার এই নার্স হওয়াটা, এটা আমার কোনোদিন ড্রিমও ছিল না আগে, আর আমি কোনোদিন ভাবিও নি যে আমি এদেশে আসব, অন্য দেশে আসব এবং আমি এখানে আমার পড়াশোনা করব। তো এটা আমার কাছে পুরো একেবারে মানে আমি কি বলবো, মানে একদম আমি ব্লেসড যে আমি এদেশে আসতে পেরেছি। তো আমি এদেশে এলে কিভাবে? এদেশে আমি অ্যাকচুয়ালি দেশ থেকে এসেছি, আমার বিয়ে হয়ে গেছিল, আমি গার্ডেনডিচে থাকতাম। তো আমি একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে বর্ন হয়েছি, সেখানে আমি একমাত্র মেয়ে। তো সেখান থেকে অ্যাজ ইউজুয়াল যেমন হয় যে 18 বছরের পরেই সবার বিয়ের দেখাশোনা করে, তো সেই যুগে তো তখন আমিও পড়ছিলাম, আমিও পলিটিক্যাল সায়েন্সে অনার্স ছিল। তো সেখান থেকে আমি আমার পরীক্ষা দিলাম, কিন্তু তারপরেই আমার বিয়ে হয়ে যায়। তখন আমার 19 বছর বয়স ছিল, 19 ইয়ার্স। তো আমার হাজব্যান্ডের সঙ্গে আমি বম্বে চলে আসি। বম্বেতে ওখানে আমরা 6 ইয়ার্স ছিলাম। আমার হাজব্যান্ড ওখানে গ্ল্যাক্সো স্মিথ ক্লাইনে কাজ করতো, ও ভালো পজিশনে ছিল, প্রোডাক্ট ম্যানেজার। তা সেখানে থাকতে থাকতে তো আমার ছোট মেয়ে বর্ন হলো 1.5 বছর পরে। সেই মেয়ে, তাকে নিয়ে আমরা 2002-তে আমার হাজব্যান্ডের সঙ্গে আমি এলাম। তো আমার আশা বেসিক্যালি আমার হাজব্যান্ডের থ্রু দিয়ে, মানে বিবাহ সূত্রে, হ্যাঁ, অ্যাজ এ ডিপেন্ডেন্ট। সো আমার ডিপেন্ডেন্ট ভিসা, যেটা ডিপেন্ডেন্ট ভিসা। তো আমার হাজবেন্ড এমডি অ্যান্ডারসনে ফার্স্ট জব পেলো ওখান থেকে, শুরুতে। উনিও খুব কৃতিত্ব, উনি পেলো। তো ওর সূত্রে আমার এদেশে আসা। তো সেখানে যখন আসি, তো উনি তো কাজে ব্যস্ত থাকতেন, বাট আমার মেয়ে তখন 3 বছর বয়স ছিল। তো আমি সারাদিন ঘরে বসে থাকতাম, মানে মেয়ের কাজ করছি, এ করছি করে। তারপরে যখন আমরা যে বাড়িটায় থাকতাম, যে অ্যাপার্টমেন্টটায় প্রথমে এসে উঠেছি, সেটা হচ্ছে ফার্নিশড ফ্ল্যাট, হুইচ ইজ অ্যাটাচ টু মেথডিস্ট হসপিটাল, একদম মেডিকেল সেন্টারে, এমডি অ্যান্ডারসনের অপোজিটে। দারুণ ব্যবস্থা। হ্যাঁ, তো কিন্তু আমার কাছে যখন এসে দাঁড়িয়ে ঢুকেছি বাড়িটাতে, তখন আমার ফ্ল্যাটটাতে ঢুকে মনে হচ্ছে, ও মাই গড, এটা তো একটা হোটেল। মানে দেশ থেকে আসা, দেশেতে এত খোলামেলা, জানলা খোলা, এ খোলা, আর ওখানে মানে পুরো সবকিছু জানলা ফানলা বন্ধ। তো যাই হোক, আমার মনে হচ্ছিল একটু ছোট্ট রান্নাঘর, তার সঙ্গে একদম এই ঠে করে। আমাদের তো দেশে আসলে অভ্যেস থাকে যে একটুখানি সামনের দোকানে গেলাম, ছোট ছোট দোকান, হ্যাঁ, তো সেরকম কিছুই নেই। শুধু আমি জানলা দিয়ে যেটা দেখতে পেতাম, সেটা হচ্ছে আমার জানলার পাশে হচ্ছে মেথডিস্টের রুফটপে, যেখানে হচ্ছে যে হেলিকপ্টারটা নামতো। আর সেটা আমার কাছে দুর্দান্ত একটা ব্যাপার ছিল, যে আমি কোনোদিন দেশে দেখিনি যে হেলিকপ্টার ছাদের মাথায় নামছে। ওটা কি লাইফ ফ্লাইট ছিল? লাইফ ফ্লাইট ছিল, সেটা লাইফ ফ্লাইটটা, সেটা মেথডিস্টের, আর ঠিক আমার জানলাটা ঠিক তার পাশে ছিল, মানে পাশে। অদ্ভুত অভিজ্ঞতা। হ্যাঁ, মানে একদম, মানে
তখন অত ফোন টোন অত কিছু ছিল না, খুব কম এতে ছিল। তো আমি আমার একে চিঠি ফিটি লিখতাম যে আমি এই দেখেছি, মানে এটা আমার কাছে খুবই, বাড়িতে লিখতাম যে আমার কাছে এটা খুব একটা তারপরে আমি মেয়েকে নিয়ে তলায় যেতাম, ওখানে শুধু দেখতাম যে ডাক্তার নার্সরা খালি ওই যাতায়াত ঘোরাঘুরি করছে, সবাই ব্যস্ত, লাঞ্চ খেতে এসেছে। আমার খুব একটা মনের মধ্যে হতো যে সবাই কাজ করছে, আমি কেন করছি না। তো আমার মনের, আমি তো গ্রাজুয়েট এমনি, কিন্তু পলিটিক্যাল সায়েন্সে আমার আর এখানে আর কি করব, আমার পড়ানোর খুব একটা ছিল না। বেশিরভাগই যেমন ধরো এসে আপডেট করে, টিচিং এর ইচ্ছা আমার ছিল না। তো আমি ফার্স্ট্রেটেড হতে থাকলাম ঘরেতে। তো আমার হাজব্যান্ড লং টাইম কাজ করছে, বাড়ি আসছে, আসার পরে আমার তো একটু দুঃখ হচ্ছে যে আমি সারাদিন ঘরে বসে আছি, বাচ্চা সামলাচ্ছি। তো এই করতে করতে আমার হাজব্যান্ড একদিন বললো, না তুমি চলো, তোমাকে পড়তে হবে, তোমার যদি ক্ষমতা থাকে তুমি এক্ষুনি যাবো, আমরা কলেজে যাব, সেখানে গিয়ে আমি কাউন্সিলরের সঙ্গে কথা বলবো, বলে তুমি দেখো কি করতে পারো। তা আমি ওকে বললাম যে আমি কি করে পড়বো, আমি তো ইংলিশ বলতে পারি না, এখানে আমি বেয়ারলি আন্ডারস্ট্যান্ড ইংলিশ। তো বলছে যে ও সব শিখে যাবে, আমি তোমাকে হেল্প করবো। সেই সময়টা তো অত আমাদের এখন সব ইন্টারনেট এই সেই নানা কিছুতে এক্সপোজড হয়ে ইংলিশটা এমনি শিখে যাচ্ছে বাংলা। হ্যাঁ, আজকে থেকে 20 বছর আগের কথা বলছি। তো তখন অত ছিল না, এক্সপোজার ছিল না ফোনের সঙ্গেও। তো ও লিটারালি আমাকে নিয়ে গেল, সেখানে গিয়ে আমি কাউন্সিলরের সঙ্গে কথা বললাম। তা কাউন্সিলরটা আমার লাকিলি সে বাংলাদেশে ছিল। তো তাতে আমার যে সুবিধাটা হয়েছে সেটা হচ্ছে যে আমি প্রাণ খুলে কথা বলতে পেরেছি, যে কি বাংলায় বলতে পেরেছি যে কি বলতে চাইছি। সত্যি? হ্যাঁ। তো তিনি আমার কাছে মানে ভগবানের মতন, তিনি আমাকে পথ দেখালেন যে দিদি আপনি যদি এইটা করতে চান, এইগুলো খুব ভালো অপশন আছে, আপনি আগে ক্লিয়ার করুন যে যেহেতু হাই স্কুল আপনার আউটসাইড অফ আমেরিকা হয়েছে, তো আপনাকে এগুলো করতে হবে। তো আমি সেগুলো তার কথা মতন আমি টেস্ট দিতে লাগলাম, কিন্তু ওই আর কি, আমি ইংলিশ স্টিল ভালো বলতে পারতাম না। তো ক্লাসে যাচ্ছি, আমার হাজব্যান্ড আমাকে একটা ছোট টেপ রেকর্ডার কিনে দিয়েছিল, সেটা নিয়ে আমি ফার্স্ট বেঞ্চে বসতাম। আমি অলওয়েজ পাচ্ছি, কিন্তু আমি বলতে পারতাম না। এই যে একটু ইন্টারাপ্ট করছি, এগুলো যে এই যে কোর্সগুলো বা করছো, এগুলো কি সায়েন্স না প্রিরিকুইজিট? এগুলো হচ্ছে বেসিক। ফার্স্ট এসে আমি হচ্ছে যে তোমার ম্যাথ আর ইংলিশ কলেজ লেভেলটা মিট করার জন্য, মানে এখানে যেটা আমি বাইরে থেকে আমি অলরেডি কলেজে পড়েছি, কিন্তু সেটা এখানে অ্যাকসেপ্টেবল নয় আর কি। তো সেটা মিট করার জন্য থিয়া টেস্ট আমাকে দিতে হলো। তো আমি থিয়া নিলাম, নেবার পরে পড়াশোনা তো করার পরে, তারপরে আমাকে উনি বললেন, আমার কাউন্সিলর বললেন যে যাও গিয়ে তুমি অ্যাটেন্ড করো ইনফরমেশন সেশনগুলো কমিউনিটি কলেজে। তো আমি গেলাম, অ্যাটেন্ড করলাম, সেখান থেকে সব পেপার টেপার তুলে এনে তারপরে আমি দেখলাম যে কোনটা আমি চুজ করতে চাই। তো আমি আমার হাজব্যান্ড সবাই ডিসকাস করলাম। তো বললো যে তুমি অলওয়েজ কেয়ারিং, আমি অলওয়েজ কেয়ারিং পার্সন, মানে আমার পার্সোনালিটিটাই কেয়ারিং। তো বললো এটা কোন পেশাটা তোমার পার্সোনালিটির সঙ্গে যায় সেইটা ভেবে ও বললো যে এটা করতে পারো। আমি বললাম যে হ্যাঁ, এটা তো ভালোই লাগবে। আর আমি অপশনও আরো দেখলাম যে জব অ্যাভেলেবিলিটি আর নার্সের মানে ডিমান্ড হচ্ছে সব সময় থাকে হেলথ কেয়ার, তার মধ্যে হিউস্টন হেলথ কেয়ারের ডিমান্ড সব জায়গায়, তার মধ্যে হিউস্টন হচ্ছে পুরো মেডিকেল হাব, ওয়ার্ল্ডের মেডিকেল হাব। তখন আমার অত আইডিয়াও ছিল না যে নার্সিং এ কতটা ডিমান্ড, বাট আমি ওদের ওখানে জব মার্কেটের পুরো প্রিন্ট আউট ছিল যে কোনটা কত জব বেরোয়, বছরে কত করে বেরোয়, কি বেরোয়। তাই আমি দেখলাম যে জবও পাওয়া যাবে। তো তখন ওটাতে আমি মানে আর কি পড়ার জন্য চেষ্টা করলাম নার্সিং। তারপরে তো বললো যে ওখানে যাওয়ার পরে বললো প্রি রিকুইজিট করো। তো সেগুলো আমি আর্টস এর মেয়ে, সায়েন্স, তো সেটা শুধুমাত্রই আমেরিকাতেই সম্ভব। মানে অ্যাট দিস এজ, আমি ওই সময় এসে এত বছর লেখাপড়া ছাড়ার পরে এদেশে আসার পরে পুরো টোটালি আর্টস থেকে আমি সায়েন্সে এসেছি, সেটা হচ্ছে এদেশ আমাকে সুযোগ দিয়েছে বলেই তাই। আর মানে ব্যবস্থাটা এমন ভাবে করে দেয়। হ্যাঁ। তো সেই ক্ষেত্রে
তখন আমি একটা একটা করে ওই প্রিরিকুইজিট করতে থাকলাম। তো হ্যাঁ, আমার পক্ষে সেগুলো সবই কেমিস্ট্রি, বায়োলজি, তারপরে তোমার বায়োলজি অনেকগুলোই, বায়োলজি, কেমিস্ট্রি, ইয়েস, সাইকোলজি, এভরিথিং, হিস্ট্রি, আমেরিকান হিস্ট্রি, ইউএস হিস্ট্রি, এভরিথিং। হ্যাঁ, তো সবই করতে হলো, মানে ডিগ্রি করতে গেলে এখানে তো ওগুলো সবই করতে হয়। তো আস্তে আস্তে আমি করলাম। হ্যাঁ, আমার এটা কি ডিগ্রি ছিল যদি বলো? মানে প্রথমে আমি অ্যাসোসিয়েট করেছি। আচ্ছা, প্রথমে আমি 2 বছরের, মানে ওটাই আমাদের তখন সবে এসেছি, আমরা দেশ থেকে এসেছি, ও একা একা বাচ্চা আছে ছোট, আর ও একা আর্নার। তো আমার পক্ষে ফার্স্ট আর কি এক্সিলারেটেড কোর্স যেটা ছিল, পড়াশোনা করা মানে তো বিপুল খরচ। হ্যাঁ, তো ওখান থেকে আমি প্রথমে অ্যাসোসিয়েট ডিগ্রি করলাম 2 বছর। হ্যাঁ, 2 বছরে। তা করার পরে হ্যাঁ, আমার অনেক খাটতে হয়েছে। আমি যেহেতু ইংলিশ জানতাম না, আমার পক্ষে অন্য তুলনায় আমি অনেক বেশি খাটতাম, খেটে 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 খেটে। তো ফাইনালি পাশ করে গেছি। পাশ করে আমি 2010-এ আমার আরএন লাইসেন্স পাই। ও আরএন, সে লাইসেন্সের পরীক্ষা তো আবার আলাদা বোধহয়। হ্যাঁ, ওটা তো পাশ করে গেলে, মানে তুমি স্কুল পাশ করলে তারপরে হচ্ছে যে আরএন লাইসেন্সের জন্য আবার একটা টেস্ট দিতে হয়। তো সেই টেস্ট, আমার ফার্স্ট টেস্ট এটা পেলাম আমি 2010। আচ্ছা, সেখান থেকে আজকে এত বছর। তার আগে এত দূর পড়াশোনা চললো অতদিন ধরে, মানে আমি 4 বছর, মোটামুটি 4 বছর আমি বলবো যে আমি পড়েছি, মানে সামলে। এবং ক্লাস কি তুমি মানে সন্ধ্যাবেলা করতে? না, সন্ধ্যাবেলা না, ডেতেই করতাম। হ্যাঁ, আমি ইন পার্সন করতাম। তো আমাকে ডেতেই যেতে হতো। আচ্ছা আচ্ছা। তারপরে তো ড্রাইভিং, এদেশে এসে ড্রাইভিং শেখা, সেটা সবাই যায় এইভাবেই শেখে। তো আস্তে আস্তে, আর এটা আমার ছিল নর্থ হ্যারিস কলেজ, তো প্রথমে আমি ওখানে গেছিলাম। তো অনেকটা ড্রাইভ ছিল। তো আমার হাজবেন্ড প্রথম থেকে শিখিয়ে তো আমি তারপরে তো আস্তে আস্তে আমাকে তখন ক্লিনিক্যালে যেতে হতো আর্লি মর্নিং, মানে আমার ক্লাস 6 o'clock আমাকে হসপিটালে পৌঁছে যেতে হতো সকালবেলা, সকালে 6 শীত গ্রীষ্মবার। হ্যাঁ, মানে ওটা হচ্ছে ক্লিনিক্যাল চলতো। তা সেটা হসপিটালের মধ্যে। এখন শিফট তো শুরু হয়ে যায় 7টা থেকে, হসপিটালের শিফট। তো 6 o'clock সব স্টুডেন্ট যারা, তাদেরকে ওখানে হাজিরা দিতে হতো 6 o'clock। সে ভোরবেলা 4টের সময় উঠে ড্রাইভ করে অন্ধকারের মধ্যে। এখানে তো এমনি 6:30টাতেও অন্ধকার থাকে বছরের অর্ধেক সময়, তার মধ্যে মানে 4টে। হ্যাঁ, করেছি, মানে আমি ব্লেস যে। আর সেই জন্যই আমি বলি যে এই দেশটা হচ্ছে, মানে হচ্ছে যে অপরচুনিটির দেশ, একদম ল্যান্ড অফ অপরচুনিটি। এই জন্যই বলে, ইচ্ছা থাকলে, প্ল্যান থাকলে, কিছু না, যে কি বলবো আর কি, যে সাবজেক্ট নিয়ে পড়ে আসো, ইদার সেটাতে তুমি এগোতে পারো বা অন্য কিছুতে। হ্যাঁ, সেটা হচ্ছে একদম একদম আমি বলবো, আমি যদি কেউ আসতেও চায়, মানে আসতে পারে, তাদের ড্রিম যদি থাকে কিছু করার জন্য, তারা যদি খাটতে পারে, হার্ড ওয়ার্ক করতে পারে, ইয়েস। এবং তুমি রেকমেন্ডও করছো যে নার্স হওয়া, মানে ডেফিনেটলি এটা খুবই এখানে একটা ফ্রুটফুল ক্যারিয়ার। নার্সিং হচ্ছে এখানে খুবই রেসপেক্টেড জব, ভীষণ ভীষণ রেসপেক্টেড জব, যেটা আমাদের দেশে সত্যি, আমাদের দেশে বলবো না, মানে আমি বলবো হ্যাঁ ছিল, বিভিন্ন কারণে হয়তো একটুখানি এখনো আছে। আমাদের দেশে তো ছোট থেকে মানে টিচার, নার্স, হ্যাঁ, মোস্টলি আই থিঙ্ক দ্য সাউথ ইন্ডিয়ান, মানে কেরলিয়ান, ওদের দিকটা মোস্টলি নার্সিং এ মেয়েরা যায়। হ্যাঁ, এবং ওই কম্প্যাশনটাও আমরা যথেষ্ট পরিমাণে দেখেছি আর কি ইয়েতে, সাউথের দিকে। হ্যাঁ। তো আমাদের বাঙালি, আর আমি এত বছর, আমার অলমোস্ট 15 বছর হতে যাচ্ছে আমি নার্সিং করছি, তো আমি এখনো পর্যন্ত কোনো বাঙালি কোওয়ার্কার পাইনি। এইটাই আমার, এই কারণেই তোমার কাছে আসা, এই কারণেই আমার বলা যে আপনাকে তো কালটিভেট করতে হচ্ছে মশাই। এবং আমি বলবো এই দেশটা যেমন ল্যান্ড অফ অপরচুনিটিস, সবার জন্য নয়, আমার জন্য নয়, এই কারণে মানে অপরচুনিটিস প্রচুর ছিল আমার মতো, যারা করে কিছু করি না। কিন্তু আমি বলছি যে তোমারও সেই সঙ্গে, তোমার এবং তোমার হাজবেন্ডের দুজন, মানে ওনার যেমন একই সঙ্গে সাপোর্ট বা সবকিছুতে, ফুল সাপোর্ট, এবং তুমি তোমার যথেষ্ট প্রচুর যে, এই যে তুমি ভাবলে সবাই কিছু করছে, সেটা আমাকে ভাবাটাও তো একটা বিশাল ব্যাপার। হ্যাঁ, সেটা আমাকে খুব হেল্প করেছে। মানে ওই যে আমার ভেতরে যে হীনমন্যতাটা হচ্ছিল যে আমি কেন করতে পারছি না, সবাই করছে, তো সেটা আমি করতে পেরে আমিও খুশি। আজকে আমি
নার্স হয়ে আমি খুব খুশি, আই এম প্রাউড অফ মাইসেলফ। আমরাও তাই। তোমার কথা অনেকে বলেন এখানে, এবং তুমি যেমন মিষ্টি সবসময়, এবং যেটা দেখি আমি, যেটুকু দেখেছি, এত বড় একটা ডিমান্ডিং পেশা, টাইম বলো সবকিছুর দিক থেকে, তারপরে তোমাকে দেখে সবসময় একটা কুল। এর মধ্যে তুমি এত দূরে দুর্গাবাড়ি, সেখানে গিয়ে নাটক করছো, নাচ করছো। আমি সে কথায় পরে আসবো। জয়িতা একজন ভীষণ সুদক্ষ কত্থক নৃত্যশিল্পী এবং অন্যান্য ডান্স ফর্মও করো। तरह तरह के फूल मंगाए, ले गड़वा हाथन में आए, निजामुद्दीन के दरवाजे पर वो मोहे आवन कह गए आशिक रंग, और बीत गए बरसों सकल बना भूल रही सरसों, सकल बना भूल रही सरसों, सकल बना। যে তুমি এত বড় একটা ডিমান্ডিং পেশার সামলেও তোমার প্যাশনের দিকগুলোকেও তুমি পুরো বাঁচিয়ে রেখেছো, সত্যি কথা বলতে কি। আর তো এই যে তুমি বললে যে লাইফ ফ্লাইট নামতে দেখতে, এটা একটা অনন্য সাধারণ অভিজ্ঞতা। না, আমি হলে হয়তো এই দেখতাম আর জানলা দিয়ে ওই গল্প লিখতাম, কি ভাবতাম কিছু আসল কাজ যেটু নড়ে চড়ে বসে পড়াশোনা করি বা কিছু করি শেয়ার হতো না। না, আমার এটা অদ্ভুত তোমার গল্প শুনে, মানে যেটুকু শুনছিলাম বা আজকেও যে শুনছি, আমার একজনের কথা ভীষণ, তুমি নিজেও হয়তো জানো, নতুন কিছু নয়, রেনু খাটুর, যিনি ইউনিভার্সিটি অফ হিউস্টনের চ্যান্সেলর বা প্রেসিডেন্ট, আমি ঠিক বলছি কিনা জানি না, কিন্তু তো মোটমাট রেনু খাটুর, ওনার সম্বন্ধে, ওনার জীবনী পড়েছিলাম, ইন্টারভিউ দেখেছিলাম। উনি একদম এরকম, মানে ওরকম বাচ্চা বয়সে 18-19 বছর বয়সে এসে একদম ইংরেজি বুঝতে পারতেন না, বলতে পারতেন না, টিভি দেখে দেখে ইংরেজি শেখা। আমারও সেই একই টিভি দেখে দেখে। তারপরে ওনার ঠিক তোমার এই স্বপনদার মতো ওনারও সেই হাজবেন্ডের হেল্প, এবং তারপর মানে উনি দেশে আবার পড়াশোনা শুরু করেন। উনিও গ্রাজুয়েশন করে কোথায় এসেছিলেন, তারপরে মাস্টার্স, পিএইচডি, এবং তারপরে একটা ইউনিভার্সিটির হেড, এবং যে ইউনিভার্সিটি মানে ইটস থ্রাইভিং নাও, এবং সেটা ওনার হাত ধরে। তো তোমার গল্পটা একেবারে ওনার মতো লাগলো। তো আর এই যে তুমি নার্স হলে, আচ্ছা এবারে বলো, তুমি যখন কাজ শুরু করলে, তো সেখানে গিয়ে ততক্ষণে তুমি ইংলিশে বা পরিবেশের সাথে সরগড় হয়ে গেছো? হ্যাঁ, যখন আমি ওই নার্সিং পড়তে পড়তে যখন ক্লিনিক্যালে যেতাম, তখন হসপিটালে গিয়ে একটু আধটু কথা বলতে হতো, তারপরে এমনিও স্কুলের মধ্যে একটু কথা বলতে, তখন থেকে একটু একটু বেটার বুঝতে পারলাম, কথা বলতে পারলাম। তারপরে নার্স হবার পরে তখন যখন আমি হসপিটালে গেলাম, বা আমি হোম হেলথ করতাম অ্যাট এ পয়েন্ট, ওকে, হোম হেলথ প্রথম জব অ্যাকচুয়ালি হোম হেলথ দিয়ে আমি স্টার্ট করেছি প্রথমেই। তো হোম হেলথে যেখানে এজেন্সি থ্রু দিয়ে এজেন্সি নার্স হায়ার করতো, তো আমি গিয়ে তাকে অ্যাজ অ্যান আরএন আমি অ্যাডমিট করতাম পেশেন্ট যারা হসপিটাল থেকে ডিসচার্জ হচ্ছে, সেটা তার কি লাগবে, মানে ফিজিক্যাল থেরাপি বা অকুপেশনাল থেরাপি, সেগুলো আমার অ্যাসেসমেন্টে হতো। তো সেইগুলো করার জন্য আমাদের কেস স্টাডি, মানে জাস্ট একটা সিঙ্গেল যাবে, গিয়ে অ্যাসেসমেন্ট করবে, এইগুলো। তো তার জন্য লট অফ ড্রাইভিং দরকার ছিল। তো সেখানে তো সেখানে যখন যেতাম, আমি যতগুলো আমার পেশেন্ট, আমি 2 বছর 3 বছর এরকম পার্ট টাইমেও করেছি, আমি বলবো আমার সব আমেরিকান পেশেন্ট ছিল, হোয়াইট বা আদার কালার। এভরিবডি ওয়াজ সো নাইস উইথ মি, মানে আমি কোনোদিন, আই নেভার ফেল্ট লাইক
যে একজন বাইরে যে আমি বাইরে থেকে এসেছি বা কেউ আমাকে নেগলেক্ট করছে, বাজেভাবে কথা বলেছে, আই নেভার ফেল দ্যাট। আর আমি জানি না আমি আমি কিরকম কেয়ারিং, তো প্রত্যেকে যখনই আমি যে পেশেন্টটার কাছে যেতাম প্রতি উইকে, তারা আমাকে এত ভালোবাসতো যে আমি যদি কোনোদিন অফও থাকতাম, বলতাম যে পরের সপ্তাহে আসবো না, আমি অন্য নার্স পাঠাবো, আমি ভ্যাকেশনে যাচ্ছি, তারা বলতো তোমাকে পাঠাতে হবে না, তুমি আগে ঘুরে এসো, তুমিই আসবে তারপরে। ভালো। যাক, এটা তো তোমারই কৃতিত্ব। দেখো এই যে তুমি এত তোমার ব্যবহারে, তোমার সেবায়, তোমার কেয়ারে মানুষ এত মুগ্ধ, এতে তো বোঝা যায় যে তোমার প্রফেশনটা এদিকে আসাটা পুরো পারফেক্ট ছিল এই চুজ করাটা। একদম 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 আমার মনে হয় না আমি কোনো ভুল করেছি, ভুল প্রফেশনে আছি। আর নার্স হবার পরেও আমি আমার কেয়ারিং এর জন্য আমি অনেকবার রেকগনাইজড হয়েছি, রিওয়ার্ড পেয়েছি, মাল্টিপল অ্যাওয়ার্ডস পেয়েছি, মাল্টিপল টাইমস। অ্যান্ড সবাই লেখে পাঠায় আমাদের ম্যানেজারের কাছে, তারা আমাদের করে পাঠিয়ে দেয়, ফরওয়ার্ড করে যে কি বলেছে, কি রকম কেয়ার তাদের ভালো লেগেছে, মানে কি করেছি আমি সেইটা ওরা ভালো লেগেছে সেটা লিখে দেয়। স্পেশাল কি দেখেছে আমার মধ্যে যে যেটাতে ওরা স্পেশালি মানে রেকমেন্ড করেছে আমাকে, তো সেইটা আমি ব্লেসড, রিয়েলি আই এম ব্লেসড। মানে কিছু বলার নেই। আমি অনেকেই বলবো যে যারা নার্স হওনি, অনেকে ভাবছো কি হবে হবে, নার্সিং ইজ এ রিয়েলি গুড প্রফেশন। আর এই সূত্রে আমার যেটা, তুমি যেহেতু বারবার করে বাংলা বা ইংরেজি কথা বলার কথাটা বলছো, আমার এটাও তো খুব ভালো লাগছে জেনে আমাদের জেনারেশনে একটা বাংলা মিডিয়ামে পড়ার খুব চল ছিল, এবং ভালো ভালো বাংলা মিডিয়াম স্কুল, সরকারি স্কুল, বেসরকারি হোক সরকারি হোক এত ছিল। তো সেটাই যেটা আসলে এই যে অনেক সময় ভাবা হয় যে একটা মিডিয়ামটা হয়তো বাধা হয়ে দাঁড়াবে। আমাদের সময়ের বেশিরভাগ মানুষ, অনেক মানুষ বিভিন্ন পেশায় রয়েছেন এদেশে, যারা কিন্তু দেশের সরকারি বাংলা মিডিয়াম স্কুল থেকে পাশ করে আসেন, মানে সেটা কখনোই তোমাকে আটকে রাখে না যদি নিজে। সেটাই বলার যে হ্যাঁ, আজকে তুমি একটা ঘোর আমেরিকান পরিবেশে সব সময় ওদের কেয়ার করছি, আমেরিকান পিপলদের কেয়ার করছি। আর আরেকটা কথা, আচ্ছা এই যে তুমি শুরু করলে প্রথমে, ঠিক আছে তুমি হোম হেলথ করলে, তারপরে যখন হসপিটালে নিশ্চয়ই তারপরে তোমার কাজের ক্ষেত্রটা পুরো হসপিটাল, কখনো মানে ভয় করতো না, বা মানে এতটাই কি তুমি ততক্ষণই মানে আমাদের তো পেশেন্ট ভয় তো করবেই, মানে প্রথমে ফার্স্ট ডে মানে যে কোনো জবেরই প্রথমে, হোম হেলথেও গেছি, প্রথম তো কাঁপতে কাঁপতে গেছি, মানে একজনের বাড়িতে যাওয়া, এরম তো যাওয়া যায়নি তো কোনোদিন, তো সেটা একটা হলো। তারপরে যখন হসপিটালে গেলাম, হসপিটালে এত বড় বড় থিং, মানে ওগুলো গেছি, ক্লিনিক্যাল যখন করেছি আমরা হসপিটাল সেটিং এ করেছি, তো আমার ওই আইডিয়াটা ছিল একটু, বাট স্টিল লাইক এটা আমার রেসপন্সিবিলিটি, মানে আমি রেসপন্সিবল। আমি যখন একটা পেশেন্টকে আমার আন্ডারে আছে, এভরিথিং হোয়াট এভার হ্যাপেন আই শুড নো and I'm responsible for that patient. তো সেটা একটা বিশাল দায়িত্ব। প্রথম ভয় করতো, প্রথম ডাক্তারদের সঙ্গে কথা বলা, রাগী ডাক্তার, ভালো ডাক্তার সবই ছিল। আর অ্যাকসেন্ট এদেশে তো আরেকটা যেটা যে অ্যাকসেন্টটা আমার, অ্যাকসেন্টটা বুঝতে অসুবিধা হতো প্রথম, তারপরে এখন শুনতে অভ্যেস হয়ে গেছে অনেকটাই, মোস্টলি। তাও একটা বোধহয় মাঝে মাঝে আমি তাও রিপিট করি যে কি বলছে। এত রকমের অ্যাকসেন্ট, মানে ডাক্তারদেরও আছে, নার্স বিভিন্ন দেশের যারা ছোটবেলাটা অন্য দেশে কাটিয়ে এসেছেন, সে তাদের অ্যাকসেন্টটা আর কি। তবে আমেরিকানরা খুবই অ্যাকসেপ্টেবল, মানে আমি বলবো যে আমার যে ডাইভার্সিটি টু মাচ এখানে আছে, যে ওরা সবাইকে কিন্তু অ্যাকসেপ্ট করে। সেটাই এক্স্যাক্টলি, যেটা গ্রোথে ধীরে ধীরে একটা জায়গায় ঢুকলে প্রথমটা ভয় করলো, তারপরে আস্তে আস্তে আমি আমার গোল ছিল যে প্রথমে শুরু করব একটা থেকে, তারপরে আস্তে আস্তে উঠছি লং টার্ম কেয়ার, তারপরে আমি 1 বছর নার্সিং হোমও করেছি,
আমি প্রচুর জব চেঞ্জ করেছি, বাট এভরি ইয়ার আমি চেঞ্জ করেছি, বাট চেঞ্জ করাটা আমার চেঞ্জের জন্য নয়, আমি অলওয়েজ ট্রাই টু গো আপ অ্যান্ড আপ অ্যান্ড আপ। এখন তুমি এক্স্যাক্টলি কি যদি একটু জানাও তোমার ডেজিগনেশন কোথায় আছো এবং কি তোমার কাজের প্রোফাইলটা কি, জব প্রোফাইলটা মোটামুটি? আমি এখন হচ্ছে যে জিআই নার্স, ওকে, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল, আচ্ছা, জানা হলে পরে থেকে আমি কিছু জিআই একটু phone আসবে। জিআই নার্স। সো আমি সেটাই হচ্ছে নাইস থিং অ্যাবাউট নার্সিং, লাইক তোমার অনেক অপশন আছে চুজ করার। তুমি আজকে বেড সাইডে তোমার এই কাজটা অনেকদিন করেছো, ভালো লাগছে না, ওকে, মুভ টু আনাদার থিং, বাট ইউ ডোন্ট হ্যাভ টু চেঞ্জ ইউর প্রফেশন, অন্য জবও তুমি করতে পারো। তো আমি এত বছর 14 বছর বেড সাইডে করার পরে আমি গত বছরে আমি চেঞ্জ করেছি, আমি জিআই তে চলে গেছি। তো জিআই মানে হচ্ছে আমাদের যেটা হয় যে এনিথিং গ্যাস্ট্রো রিলেটেড, ওকে, পেটে ব্যথা, তোমার পেন, তারপরে ইনডাইজেশন, উই ডু ইজিডি, উই ডু কোলোনোস্কোপি, তারপরে আদার থিং লাইক কোলাইটিস, anything like those kind of GI related all the রোগ যেগুলো আছে সেগুলো আমরা ট্রিট করি ওখানে। বাট রেগুলার বেসিসে মোস্টলি এন্ডোস্কোপি অ্যান্ড দ্য কোলোনোস্কোপি, রেগুলার কোলন স্ক্রিনিং যেটা হয় সেটা করি, প্লাস উই হ্যাভ আ অ্যাডভান্স থেরাপি টু। আচ্ছা, সো অ্যাডভান্স থেরাপি ওটা কয়েকটা স্পেশালাইজড ডক্টর আছে যারা ওটা করে, সেটা হচ্ছে ইআরসিপি, ধরো প্যানক্রিয়াটাইটিস বা বাইল লেক বা তোমার গল স্টোন, তো সেই সবগুলো ওখানে ট্রিট করা হয়। আচ্ছা, আচ্ছা। তো আমরা ওখানে হেল্প করি হচ্ছে অ্যাজ এ নার্স, উই অ্যাডমিট দ্য পেশেন্ট ফার্স্ট, when they come we admit, we make them ready with started IV and everything. We need to know like all the history and everything, we ask all these questions. তারপরে ওটার পরে আমরা ওকে নিয়ে রুমে যাই, প্রসিডিওর রুমে থাকি, রুমেতেও আমি, সো আম লাইক for that patient particularly responsible, so I'll go over there and then after procedure starts, আমাদের জব হচ্ছে, নার্সের জব হচ্ছে বায়োপসি যখন কালেক্ট করে, so আমাদের we supposed to collect like put it in a jar and label it and send it to the right place. So that's our job. ডাক্তারের জব হচ্ছে ডাক্তার বায়োপসি করবে, টেকের জব হচ্ছে টেক হেল্প করে বায়োপসি নিতে, আর আমাদের জব হচ্ছে আমরা ওটাকে রাইট প্লেসে নিয়ে, রাইট ফর্মালিন জার আছে তো সেটাতে ভরে লেবেল করে নেম দিয়ে, মানে রাইট হাউ মেনি, ইট ডাজন্ট ম্যাটার, মানে 5টাও হতে পারে 10টাও হতে পারে। তো আচ্ছা শোনো, এই যে এই কাজগুলো করো, এটা তো শুধু কেয়ারিং হলে হয় না, যথেষ্ট একটা সাহসের সাথে, মানে আমাদের যেমন এটা ইনজেকশন দেখলেই ভয় পাই মতো ভাব, তাহলে তোমার ছিল না বোধহয় নেচারে অতটা ভয়ভীতি ছিল না? এত বছর নার্সিং করে আমার তার আগে, হ্যাঁ, না আমার সেটাতে ভয় নেই আসলে। আমি কিন্তু কোনোদিনই ওই কেউ কারোর ব্লিডিং হচ্ছে বলে আমি ভয় পেয়ে গেছি সেরকম কিন্তু আমি নয়, মানে সেটা বুঝতে পারছি, আমার খানিকটা সেটা, কারণ হ্যাঁ বুঝতে পারছি তুমি কি বলছো, একই জিনিস হয়তো। হ্যাঁ, অনেকেই আছে যে দেখলো যে ধরো ও বাবা গো আমি করতে পারবো না, আমার সেটা নেই, আমি দেখতে পারি সামনে দাঁড়িয়ে যে হচ্ছে প্রসিডিওর হচ্ছে, সার্জারি আমি দেখেছি, সবই দেখেছি, আমার খুব একটা কিছু হয় না, কিছু আই ক্যান বি ওকে। সেটাও একটা, মানে ইটস আ গুড কোয়ালিটি which helped you in this profession. And also have to be very fast paced. তো এটাও ফাস্ট পেস, বেডসাইড তো আছেই, বাট এটাও খুব ফাস্ট পেস। আমি এখন যেখানে কাজ করছি সেটা হচ্ছে যে টাইম ওরিয়েন্টেড, মানে সবকিছু টাইম, মানে পেশেন্টদের টাইম দেওয়া থাকে, এই টাইমে আধ ঘন্টা পরে তো আমাদের ডিউটি হচ্ছে কুইক অ্যাডমিট করা, কুইক টেক ইট করা, মানে আর কি সঙ্গে সঙ্গে প্যাকিউতে পোস্ট অ্যানাস্থেসিয়া অলসো উই টেক কেয়ার টু। মানে কত বিপুল অভিজ্ঞতা তোমার এতদিন, 15 বছর হয়ে গেল। হ্যাঁ। আচ্ছা, এই যে এত অভিজ্ঞতার মধ্যে ধরো এরকম নিশ্চয়ই মোমেন্টস এসেছে যে পেশেন্ট ভালো হয়ে বাড়ি যাচ্ছেন, সেটা আনন্দের সময়, আবার এমন কি কখনো হয়েছে যে কোনো পেশেন্ট মানে ধরো
ভালো হলেন না, বা কিছু একটা মানে বলতে চাইছি হসপিটাল তো আফটার অল দুঃখজনক ঘটনা, একটা তোমার ধরো মনে একটা কি বলবো একটা সালেন ফিলিং, একটা বিষণ্ণতার কিছু আনলো, এবং অথচ হয়তো বিকেলেই তোমার আমাদের এখানে যেটা হয় উইকেন্ডে গেট টুগেদার থাকে বা কোনো প্রোগ্রাম আছে হয়তো তোমার নাচের বা কিছু, এরকম সময় গেছে যে তোমার হসপিটালে একরকম মুড অথচ সেটা থেকে বেরিয়ে এসেই বাড়িতে তোমাকে কিছু অন্য কমিটমেন্ট হয়েছে হ্যাঁ, এরকম অনেক অনেক জায়গায় অনেকবারই হয়েছে। আমি আমি কাজ করেছি হচ্ছে অনেক জায়গায়, তার মধ্যে একটা হচ্ছে যে এই জিআই আসার আগে আমি হার্ট ফেলিওর আইসিইউ আইএমইউতে করেছি। হ্যাঁ, তো সেখানে ওখানে পেশেন্টরা খুব অ্যাকিউটি লেভেল ওয়াজ ভেরি হাই। তো তাদের ওই এলভ্যাট থাকতো, আমি জানি না তুমি জানো কিনা। এলভ্যাট হচ্ছে যে লেফট ভেন্ট্রিকুলার অ্যাসিস্টেড ডিভাইস। সো যাদের হার্ট ফেলিওর 3 or 4 তারা ওইটার জন্য অ্যাপ্রুভ পায় এলভ্যাট। তো সেটা দিয়ে বেসিক্যালি বেঁচে থাকে। এলভ্যাটটা হচ্ছে লাইফ নট আ লাইফ সাপোর্ট, এটা হচ্ছে একটা মেশিন, ওকে, ব্যাটারি অপারেটেড মেশিন হুইচ ইজ পাম্প, বেসিক্যালি এটা পাম্প। সেই পাম্পটা ঠিক লেফট ভেন্ট্রিকলের ভেতরে সার্জিক্যালি বসিয়ে দেয়। ওটা বসিয়ে দেয় যে লেফট ভেন্ট্রিকল উইক হয়ে যায়, তো তার জন্য ওর পাম্প করার ক্ষমতা থাকে না। তো ওই পাম্পটার কাজ হচ্ছে ওটাকে পাম্প করা, করে আর আরেকটা পোর্শন বসিয়ে দেয় হচ্ছে আওরটার ওখানে। তো ওইখানে ওই পাম্পটার কাজ হচ্ছে ওই ব্লাডটাকে পাম্প করে আউট অফ দি পৌঁছে দিলে দেন ওটা সারা বডিতে ফ্লো হবে। তো সেটা হচ্ছে কাজ। কিন্তু সেটার থেকে একটা পাইপ, মানে এখান থেকে একটা ওয়্যার বেরিয়ে থাকতো পেট থেকে আর কি, অ্যাবডোমেন থেকে বাইরে, ওটার সঙ্গে একটা অ্যাটাচড ব্যাটারি দেওয়া একটা মেশিন থাকে। তো সেই মেশিনটা ডাক্তাররা ফিট করে দেয় কত স্পিডে কিতে যাবে, কি ফ্লোতে যাবে, এভরিথিং সেটেড। তো সেটা খুব একদিকে মানে সেটা হচ্ছে যে সেটাই বেসিক্যালি মানুষটাকে বাঁচিয়ে রেখেছে। ওটা যদি ব্যাটারিটা কোনো সময় ডেড হয়ে যায় বা কোনোভাবে না কাজ নাই করতে পারে এটা মেশিন, তো ওটা যদি কোনোভাবে যদি বন্ধ হয়ে যায়, মানে 5 মিনিট দে ক্যান ডাই। তো এইরকম একটা সিচুয়েশন। তো ওখানে আমি অনেকবারই হয়েছে, মানে আমরা রিসার্চ সাইট করতে গেছি, করেছি কিন্তু আনএবল টু সেভ দ্য পারসন। কিন্তু যখন যেরকম ওখানের মধ্যে ওখানে যা যা ডিউটি সব করেছি, উইয়ার কাম থেকে পেশেন্টের ফ্যামিলিকে জানানো, ওদের সঙ্গেও সেম ওয়েতে আমরা ফিল করি যে that's a sad thing, someone passed away, but আমরা যতটুকুন করার ততটুকুন। তারপরে ওখানে করার পরে যখন আমি হসপিটাল থেকে বেরোলাম, I remove everything on my head. ডাক্তারদেরও তো সেটাই করতে হয় এখানে। I feel bad sometimes, আমি হয়তো বলে ফেলি মাঝে মাঝে, বাট তারপরে মনে হয় না, রক্ষা করতে পারবে না। হ্যাঁ, বাড়ি নিজের টেক কেয়ার, ফ্যামিলি, অন্যান্য প্যাশন তুমি যা করো, নাটক, সবকিছু। জয়িতা, আমি যেটা আর একটা জানার আমার আগ্রহ, আচ্ছা এই দেশটা তো চাকরির ক্ষেত্রে দেখেছি, যে কোনো প্রফেশনেই হোক, মানে একবার যখন তুমি ঢুকে গেলে কর্মক্ষেত্রে, মানে জায়গাটায়, তোমার কাজের জায়গায় খুব প্রফেশনাল। একটা তো টাইম এদেশে যে কোনো ক্ষেত্রে, স্কুল হোক যা হোক, একটা মিনিট দেরি করা যায় না, কৈফিয়ত দিতে হয় অলমোস্ট। আর একটা হচ্ছে যে ফোন ইউজ না করতে পারা, বা আমি বলতে চাইছি যে কি ধরনের কি, যেটা এই প্রশ্নটা হয়তো এই কারণে করছি যে আমরা অনেক সময় বলি না আমেরিকান প্রফেশনালিজম, তো সেটা সম্বন্ধে তুমি কি ফিল করেছো, কি বলতে চাও, মানে কতটা কি এই যে সময় পৌঁছানো বলো, বা কিভাবে একটু ওভারঅল যদি তুমি বলো আমাদের। না, এখানে আমি যদিও দেশে কোনোদিন কাজ করিনি, বাট এখানে যতদিন কাজ করেছি এরা টাইমটাকে খুব গুরুত্ব দেয়। আমাদের অলওয়েজ টাইম পাঞ্চ করে ঢুকতে হয়। তো আমাদের 8 মিনিট আছে, যে তার মধ্যে তোমায় ঢুকতে হবে। যে টাইম বলেছে 12টা 8, যদি বলে 8টা 8 মধ্যে ইস্যুবি। আর আদারওয়াইজ ওখানে যখনই তুমি পাঞ্চ করবে তোমার এতে লেট মার্ক পড়ে যায়। ওখানে অনলাইনে দেখতে পাই যে লেট পড়ে গেছে, লেট কটা দিন লেট হয়েছে।
আমার কাজের ক্ষেত্রে খুব একটা স্ট্রিক্ট নয়। এইটা মুখে বলে যে দেরি হচ্ছে কেন, তুমি কি চেঞ্জ করবে, অন্য শিফটে যাবে বা কিছু করবে তো আগে বলে, তো হ্যাঁ। আছে। কিন্তু হসপিটালে যত আগে যেগুলোই কাজ করেছি সেখানে হচ্ছে যে ওরা বলে দিত যে আহ, আহ, 5টা লেট মার্ক হলে হাফ ডে, হাফ তোমার ওই পিটিও কাটা। ওই স্কুলের মতোই, হ্যাঁ। পিটিও আমি কাটা। স্কুলে দেখেছি, হ্যাঁ, হ্যাঁ। তো বুঝতে পারছি। সেটা একটা লাইক এ প্রেশার সবার জন্য যে পিটিও চলে যাবে, তো সেই এতে হ্যাঁ ওটা পাংচুয়াল, ভীষণ পাংচুয়াল। আর মানে এখানে যেমন হসপিটালে গেলে দেখি ফোন, যারই ফোন হোক, হয় ফোন দেখা যাচ্ছে না, নয় খুব আস্তে, বা পেশেন্টের পাশে খুব কেয়ারফুল, সেটা তোমাদের হ্যাঁ, সেটা আমাদের অ্যালাউড নয় যে ফোনের পেশেন্টের সামনে ফোন ইউজ করাটা অ্যালাউড নয়, একেবারেই নো। দেখতে পেলে খুবই একটা কারেক্টিভ অ্যাকশন নেবে ম্যানেজার। তো হ্যাঁ, বাট আদার থিংস এমনি বাকি যেমন। আর আরেকটা কথা হচ্ছে, তুমি তো পেশেন্ট হিসেবে বিভিন্ন দেশের তো মানুষকে নিশ্চয়ই পাও, মানে যারা হয়তো আমেরিকান বা দীর্ঘদিন এখানে আছেন, তবু আবার অনেকে আছেন অনেক বয়স্ক মানুষ, দেশের থেকে ছেলে মেয়ের কাছে, শুধু আমাদের কান্ট্রি বলে না, বিভিন্ন কান্ট্রি থেকে তো বাবা মায়ের একটু বয়স হয়ে এখানে এসেছেন, তারা ভর্তি হন, বা সেই সব অভিজ্ঞতা এখানে। আর একটা জিনিস যেটা একটু জানতে চাইবো, যে অনেক সময় একটা ধারণা যে এদেশে কেউ বাবা মাদের দেখে না, সবার বাবা মা মানে একা একা, বয়স হলে, বৃদ্ধ হলেই বৃদ্ধাবাসে, বা সবাই একা বাড়িতে মারা যাচ্ছেন, বা কিছু কেউ দেখে না। তো সেই বিষয়ে তোমার কি অভিজ্ঞতা, কি বলতে চাও? আমি বলবো নো, দ্যাটস নট রং ফর অল আমেরিকানস। আমি এখানে দেখেছি অনেকেরই বাবা মা ভর্তি আছেন, তারা আসে রেগুলারলি। স্পেশালি মেক্সিকান families are very close together. Also the African Americans also, they have a good, but some of them I understand why, because of this system here, like তোমাকে সবাইকে কাজ করতে হয় এখানে, কাজ করে মানে দুজনে কাজ করলে তবে তুমি ভালো থাকতে পারবে, রাইট? তো সে হয়তো আছে, সে একটা মেয়ে বা দুটো ছেলে, তারা অন্য শহরে আছে, এবারে তাদের পক্ষে তো আর এসে ওইখানে হসপিটালে থাকা সম্ভব নয়। তারা হয়তো এলো, সার্জারির সময় এলো, কিন্তু তারা পয়সা দিচ্ছে, সবই করছে, বাট লোক রেখে দিয়েছে, হ্যাঁ, কেয়ার গিভার, তো সেইভাবে করে। তো আমি মনে করি না যে তারা একেবারেই দেখে না ফ্যামিলি, দ্যাটস রং। মানে আমেরিকান মানে সবসময় খুবই হয়তো কথাটা শোনা যায় মাঝে মাঝে, যে মানে হ্যাঁ, এমনও দেখেছি, এমনও হয়েছে যে হসপিটালে এসে সামনে ডিভোর্স পেপার নিয়ে চলে এসেছে দিতে। সেটাও দেখেছো আবার? সেটাও দেখেছি। মানে সেটা হচ্ছে যে সেগুলো হচ্ছে যে ব্যক্তিগত স্বভাবে, বা ওই আমি বলছি না সবাই করে একদম। তখন সেই ট্রান্সপ্ল্যান্ট ইউনিটে কাজ করতাম আমি, তো সেখানে সেই পেশেন্টটা খুবই অসুস্থ, মানে অলমোস্ট তার লিভার ট্রান্সপ্ল্যান্ট হয়ে গেছিল, লিভার, কিডনি, হার্ট, 3টে ট্রান্সপ্ল্যান্ট হয়ে গেছে। তারপরে তার ডায়াবেটিসের জন্য তার অ্যাম্পুটেশন হয়ে গেছে। তো মানে হসপিটালেই আছে, মানে যাচ্ছে আসছে। তো তার সময় সেই পেশেন্টের আমি দেখেছিলাম যে তিনি বলতো যে তার বউকে কল করতে আসার জন্য মানে আমাদেরই করতে হতো এগুলো, তা সে আসেনি, সে এসেছিল সেই ডিভোর্স পেপার নিয়ে সাইন করাতে। আচ্ছা, সেটা ব্যক্তি বিশেষে হয়তো হতে পারে, বাট আমি বলছি না যে না, ইন জেনারেল না। হ্যাঁ, সবকিছু একটা জেনারেলাইজ করে হয়তো বলাটা ঠিক না। তো আমি নিজের অভিজ্ঞতাতেও দেখেছি, আমাদের পাড়ায় বা স্কুলে যখন কাজ করতাম, টিচাররা সব সময় সবাই, মানে হয়তো বাবা মা আছেন কোনো সিনিয়র কেয়ারে, কিন্তু নিয়মিতভাবে দেখা করতে যাওয়া তো বটেই, মানে স্পেশাল দিনগুলোতে তো বটেই, থ্যাঙ্কস গিভিং, ক্রিসমাস, বাবা মায়ের জন্মদিন, তা বাদেও মানে উইকেন্ডে না আমার মায়ের কাছে যেতে হবে কি বাবার কাছে যেতে হবে, বা গ্র্যান্ড প্যারেন্টস ডেতে সেখান থেকে তাদেরকে নিয়ে আসা ছেলে মেয়েদের স্কুলে, একই রকম, মানে সবসময় যে একটা জাতি ধরে বা দেশ ধরে সব এরকম তো। আর ওখানে আমি যেটা দেখেছি, আমার মা
দেশেতে ভর্তি ছিলেন, সেখানে ওই ভিজিটিং আওয়ার্স আর এখানের ভিজিটিং আওয়ার্স এর মধ্যে ডিফারেন্স আছে। ওখানে তুমি এখানকার ভিজিটিং আওয়ার্সটা বলো, আমি দেশের কথায় যাচ্ছি হ্যাঁ বিতর্কে। দেশে তো মানে হ্যাঁ, একটুখানি তো তুমি এখানকার এখানে visiting সকাল hours। থেকে এনি টাইম, তো মাঝখানে কোভিড এর সময় তারা অনলি রেস্ট্রিকশন করেছিল যে অনলি লাইক একজন আসতে পারবে 8টা অবধি, তারপরে তাকে যেতে হবে, নোবডি ক্যান স্টে ওভারনাইট। বাট এখন এনি টাইম দে ক্যান কাম। হ্যাঁ আমি সেটাই দেখতে পাই। দ্যাটস আ বেস্ট থিং, লাইক একদম, আমিও কিছু আর hospital আর এখানের হসপিটালে হচ্ছে প্রত্যেকের সিঙ্গেল রুম, ইন্ডিভিজুয়াল রুম, দে হ্যাভ টেলিভিশন, দে হ্যাভ ওন বাথরুম, সোফা কাম বেড অলসো দেয়ার, সো একটা ফ্যামিলি ইজিলি একটা পার্সন থাকতেও পারে। আচ্ছা, এই যে বললে কথাটা, এটা হ্যাঁ সেটা তো সত্যি কথাই দেখতে পাই। আবার একই সঙ্গে ধরো আমেরিকায় যে চিকিৎসা খরচের কথা, সব দেশেই চিকিৎসা খরচ বিশাল, এদেশেও বিশাল, সব দেশেই ইন্স্যুরেন্সের একটা অনেক মস্ত বড় বিজনেস বা অনেক কিছু বলা হয়। অ্যাট দ্য সেম টাইম সেগুলোর বাইরে, সেগুলোকে সাইডে রেখেই বলছি, তোমার কি মনে হয় তোমার অভিজ্ঞতায়, মানে এদেশে যখন কেউ একজন অসুস্থ, তিনি যে আর্থিক ব্যাকগ্রাউন্ড থেকেই আসুন না কেন, তার একটা ইমিডিয়েট কেয়ার লাগবে, তাকে কি হসপিটাল নিতে হবে? হ্যাঁ, দে আর বাউন্ড টু টেক, যে মানে পয়সা পরে দিতে পারে, পরে ওরা পাঠাবে, কিন্তু দে ক্যানট ডিনাই, দ্যাটস আ রুল। সেটা যদি কেউ আনডকুমেন্টেড হয় বা ইন্স্যুরেন্স না থাকে, এনিওয়ান আচ্ছা হ্যাভ টু গো থ্রু দ্য ইমার্জেন্সি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটাও একটা জানার ছিল তোমার থেকে। আর বলো যে তুমি ধরো দেশের আজকাল তো মানে 20 বছরে 22 বছরে এত চেঞ্জ হয়ে গেছে। আমি যেটা বলি যে আমাদের সময় অন্তত বলতাম যে এই বিবাহ সূত্রে আসা, তখন অনেক মেয়ে তখনও প্রচুর পড়াশোনা করতে, চাকরি করতে এসেছেন, আবার বিশাল একটা অঙ্ক যে বিয়ে হয়ে বরের ভিসায় এসে মানে ভিসা নেই, নিজের ইয়ে নেই চাকরি করার, সেটা তারপরে হয়তো পড়াশোনা করেছেন অনেকে করেছেন। কিন্তু এখন তো এই 20 বছরে বিশাল তফাৎ, মানে নিজেরাই আরো বেশি, বা কেউ আসবেই না বোধহয় এরকম জেনে যে আমি বরের ভিসায়, ডিপেন্ডেন্ট ভিসায় থাকবো, আমি চাকরি করতে পারবো না, কেউ বোধহয় রাজি হবে না বিয়ে করতে। তো যেটা বলছি, তবু কেউ ধরো এলেন নিজের, বা ধরো মানে এদেশে এসেছেন, সে মানে তৈরি এনাফ যে নিজের ডিগ্রি আছে, পড়াশোনা আছে, যারা অনার্সের বা কোনো বিভিন্ন সাবজেক্টে, এখানে যেটাকে আমরা মেজর বলি বোধহয়, তো আগে থেকে ধরো কোনো আইটিতে আছেন বা ইঞ্জিনিয়ার, ডাক্তার, আলাদা কথা, কিন্তু কেউ যদি একটা নতুন পেশা শুরু করবো ভাবছেন এখানে এসে, তো একটা তো সবসময় যেটা ব্যাচেলার ডিগ্রিটা নিয়ে আসে বা কিছু, সেটাকে আপডেট করে টিচার সার্টিফিকেশন করে টিচিং লাইনে যাওয়া। আর একটি মেয়ে যদি কোনো মহিলা বা পুরুষ কেউ, ধরো আমি বলতে চাইছি যে এদেশে এসে হঠাৎ ঠিক কোনোভাবে এদেশে এসছেন, বিবাহ সূত্রেই হোক, আমি সেটাই ধরে নিচ্ছি, বা কিছু, যে আচ্ছা আমার ওয়ার্ক অথরাইজেশন পেতে এখনো দেরি আছে, আমি ততক্ষণে পড়াশোনাটা করে নিই, বা আমি নার্স হব, তুমি এক্স্যাক্টলি কি বলবে তাদেরকে? মানে করেছে, আমার দেখা অনেকেই করেছে। আচ্ছা বলো সেটা একটু, যে কোন আমারই ক্লোজ ফ্রেন্ড, সে এসেছে, সে আমার সঙ্গে কাজ করতো, তো সে এসেছে তার ওয়াইফের সূত্রে, তো কেরালা থেকে। তো তখন আমেরিকান নার্স হায়ার করছিল হচ্ছে যে কেরালা থেকে, উইথ গ্রিন কার্ড, ওকে, উইথ গ্রিন কার্ড। তো সেই সময় ওই একই সময় যখন আমি এসেছি, হ্যাঁ 2002-তে, তখন তারা এসেছিল ওর ওয়াইফের ভিসা, কিন্তু সেই ভদ্রলোক ছিল ওখানে ইংলিশের প্রফেসর কেরালাতে, কিন্তু এখানে আসার পরে এখানে প্রফেসরই অত অ্যাভেলেবল নয়, মাইনেও টাকা পয়সাও অত বেশি নয়, জব অ্যাভেলেবিলিটি অত নেই, তো হি বিকেম নার্স। আচ্ছা, পড়াশোনা করে, হ্যাঁ, ও ফার্স্ট ট্র্যাকে করে নার্স হয়ে গেছে, এখন দুজনেই নার্সিং। তো চেঞ্জটা সেটা হচ্ছে যে এদেশের বিউটি হচ্ছে যে তুমি যেখান থেকে আসো না কেন, তুমি যে কোনো প্রফেশন চুজ করতে চাও, there is no age or anything. আমারই এক পরিচিত, সে বায়োটেকনোলজিতে তার প্রফেশন ছিল, পড়াশোনা ছিল এবং প্রফেশন ছিল,
সে এখানে আসার পরে সেটা কিছুদিন করলো, তারপরে মনে হলো না এখানে লটা বেশি প্রমিজিং লাগছে। ওই মানে 30 মানে 35-36 তার উপরে বয়স হবে তখন বাচ্চা, সেই অবস্থায় মানে বাচ্চাটা ছোট কিন্তু পড়াশোনা করলো, ল পড়ে পাশ করে বার এক্সাম দিয়ে যা যা করার করে নাও শি ইজ আ কর্পোরেট লয়ার হিয়ার, মানে সম্পূর্ণ প্রফেশন পাল্টে। সেটাই। আর এমনিতে ধরো কেউ যদি আর্টসের, তুমি তো আর্টসের ছিলে, আর্টসের থেকে সায়েন্স, আর্টসের হলে সেটা একটু বোধহয় প্রিরিকুইজিট গুলো করতে প্রিরিকুইজিট করতে হবে। আচ্ছা, মানে কোনো কিছুর জন্য কোনো নেই যে তোমাকে বলবে না যে না তুমি আর্টস থেকে এসেছো বলে তুমি সায়েন্সে যেতে পারবে না, এই বয়সে এতদিন হয়ে গেছে, সেটা এদেশে নেই। তুমি যখন চাইবে, আমার সঙ্গে অনেক গ্র্যান্ড মাও পড়েছে, আমি যখন নার্সিং পড়েছি তখন গ্র্যান্ড মাও পড়েছে, বিকজ এখানে তো ধরো 12 ক্লাসের পরে ওদেরকে নিজেরা তৈরি হতে হয়, নিজেদের পড়াশোনার জন্য নিজেকে খরচা করতে হয়, সময় পায়নি। সবাই সবকিছু সেটেল ডাউন হওয়ার পরে তার সময় হয়েছে, এখন সে পড়ছে, তো তার ক্ষমতা আছে, তার এখনো স্মৃতিশক্তি ভালো আছে, কেন নয়? আমিও ভাবতে পারি তাহলে। না, আমি সেটাই বলছি, এখনো পড়ার কোনো নেই। আমার হাজবেন্ড তো এখন আমাকে পুশ করছে আরো যাওয়ার জন্য। তুমি সত্যি পারবে। আমি ভয়তে আবার পড়তে হবে। তোমাকে আমি এটা যে সব থেকে অবাক লাগে, আমার মানে হয়েছে রিহার্সালের সময়, আমরা এনএবিসি সময় 2015-এ বা তারপরে দু একবার যখন তুমি রাত্রিবেলা ওখানে গিয়ে রিহার্সাল করছো হয়তো নাটকের বা নাচের, আমরা না ফুসফুস করে কেউ বলা বলি করেছি, বা মানে এত ঘন্টার এত এইরকম একটা হসপিটালে ডিমান্ডিং জব, তারপরে ওখান থেকে করে ড্রাইভ করে রাত্রিবেলা সেখানে গিয়ে তুমি যখন রিহার্সাল করছো শুধু নয়, মানে শান্ত, মানে দেখে বোঝা যাচ্ছে না যে সারাদিনের একটা ক্লান্তি কি পুরন্দরুম কোনো, সেটা বোধহয় আমি মানে ইউ ডু নট লুক স্ট্রেসড এট অল, আই ডোন্ট নো হোয়াই। মেবি আমি ভালোবাসি ওইগুলো করতে, তো সেই জন্য আমি আর কি, সেই জন্যই হয়তো স্ট্রেসটা চলে যায়। স্ট্রেস তো বটেই, তখন তো আমি 12 আওয়ার্স করতাম, আমি মানে 12 আওয়ার্স করে 3 ডেজ। আমি যখন তুমি ছিলে তখন নটি বিনোদিনী করে, তো নটি বিনোদিনী আমাদের তো নাটকটাই তো যাত্রাটাই তো 4 আওয়ার্স ছিল, তো আমাদের রিহার্সাল হতো 8 আওয়ার্স করে, 8 আওয়ার্স অলমোস্ট। তো উইকেন্ডেই করতাম, কিন্তু মানে তারপরে ধরো কিছু কিছু ছোট ছোট রোল পার্টিকুলারলি সেটা আরো প্র্যাকটিসের দরকার। আমি কাজ থেকে এসে, তারাও আমার সঙ্গে মানে প্রচুর কোঅপারেট করেছে, তারা এসে চলে আসে আমার বাড়িতে, ঠিক আমি এসেই জাস্ট ফ্রেশ হয়ে নিয়েই আমি রিহার্সাল করতে শুরু করি। হাত পা মানে পাঠা ব্যথা করে না? না, আসলে এটা ভালোবাসি, আমার মনে হয় সেই ভালো লাগার জন্যই বোধহয় সেই এটা চলে যায়, মানে ক্লান্তি ব্যাপারটা চলে ভালোবেসে করা যায় সেটা মানে লোকে হয়তো ভাবে কি করে করছে, কিন্তু যে আমরা ভালোবেসে করি সত্যি তাই। জয়িতা, এতক্ষণ মূলত তোমার প্রফেশন নিয়ে কথা হলো, তার মধ্যে একটু আমরা কথার প্রসঙ্গে তোমার অভিনয়ের কথা, নাচের কথা বললাম, কিন্তু একটু যদি বলো যে তুমি এই যে এত সুন্দর নাচ করো, সেটা সম্বন্ধে কোথায় শিখলে, কবে থেকে শিখলে, বা নাচ কতটা তোমার প্যাশন? নাচ আমি শেখা শুরু করেছি এজ 4 থেকে। আমার মায়ের শখ ছিল, আমাকে নাচ দিয়েছিল, তো গুরু কৃষ্ণ আচার্য মার কাছে, উনি হচ্ছে যে তনুশ্রী শঙ্করের ছাত্রী ছিলেন, তা ওনার স্কুল ছিল আমাদের গার্ডেনরিচে, তো সেখানে আমি 4 থেকে শিখে সমস্ত আমি ডিপ্লোমা করেছি। তখন আমার বয়স বোধহয় 13 বছর ছিল, তখন আমি পুরো কমপ্লিট করেছি আমার কথাকে ডিপ্লোমা। তো তারপরে আমি ওনার কাছেই ভারতনাট্যম অলসো শিখতে শুরু করি। তো ভারতনাট্যমটা 4 ইয়ার্স অবধি আমি শিখতে পেরেছি, তারপরে আমার কলেজে যেতে হয় বলে আমাকে ছেড়ে দিতে হয়েছে। বাট আমার অলওয়েজ, আমি ভালোবাসি নাচ করতে, মানে আমার এক্সপ্রেশন আমার ভালোবাসি ওগুলো দিতে, এটা আমার প্যাশন, এটা আমার প্যাশন। আমি সব সময় ছোটবেলায় আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব ঢং করতাম আসলে নাচে, আর সবাই আমার কাকিমারা দূর থেকে দেখতে পাচ্ছি বলতো,
সেই আমি এখনো আছি তাই। হ্যাঁ, না এটাই যে তুমি মানে এক নাগারে বরাবর নাচটাকে তুমি বাঁচিয়ে রেখেছো। হ্যাঁ মানে নাচের- হ্যাঁ হ্যাঁ, মাঝখানে একটু বন্ধ করেছিলাম বিকজ আমি এদেশে পড়েছি, তো তখন বাচ্চা অত পড়াশোনা আসার পরে বাচ্চা, হ্যাঁ। তখন একটুখানি স্লো ডাউন হয়ে গেছিলাম। এখন তো বাচ্চাগুলো একটু বড় হয়ে গেছে, এখন মেয়ে তো আবার বোধহয় কলেজে। মেয়ে এখন MBA সেকেন্ড ইয়ারে ও, আচ্ছা, যাচ্ছে। আচ্ছা। হ্যাঁ, ছেলে কোন আর ছেলে হাই স্কুলে উঠছে। বাহ, মাকেও তো হাই স্কুলেরই মতো দেখতে। আর আর আমার মা আমার সঙ্গে থাকে এখন, তো ও, উনি তোমার সঙ্গে এখন হ্যাঁ এখানে আমার আছেন, সঙ্গেই বাহ। থাকেন। মাকে আমি একমাত্র মেয়ে, বাবা চলে গেছেন, তো আচ্ছা, মাকে আচ্ছা, নিয়ে চলে একমাত্র- এসেছি। তুমি একমাত্র সন্তান? আমি একমাত্র সন্তান। ও হ্যাঁ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তো বাহ। আর তোমার মায়েরও তো দেখে নিশ্চয়ই কত ভালো লাগে, মেয়ে কি সুন্দর এদেশে নিয়ে হ্যাঁ, তার হ্যাঁ। প্রফেশন হ্যাঁ, মা বলে যে অ্যাটলিস্ট তোকে দেখছি যে তুই এখানে এসেও মানে অ্যাটলিস্ট ওটাকে চালিয়ে যাচ্ছিস। আমি গানও শিখেছি, আমার বাবার গানের শখ ছিল বলে আমার বাবা আমাকে গানেও দিয়েছিল 4 বছর, না 4-5 বছর বোধহয় রবীন্দ্রসঙ্গীতে আমি আচ্ছা আচ্ছা। পরীক্ষাও দিয়ে সবই করেছি, কিন্তু এখানে আসার পরে নাচটা বেশি ভালো লাগে বলে নাচটা কন্টিনিউ করছি। প্র্যাকটিস যদিও খুব করার সময়ই পাই না, মানে কিন্তু যতটুকুন পাই ঠিক আছে। চলো তোমার একটু At least। কিছু নাচ দেখি। এটা জাস্ট ইমপ্রম্পটু কাইন্ড অফ। সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে। সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে। ঝনক ঝঙ্কারে উড়ান শঙ্কর কমেছে তোমার দেরি নাহি আর। এসো হে শোনো পর এসো এসো সুন্দর এসো হে। সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে। জয়িতা, ভীষণ ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে। তুমি যে এত সুন্দর করে তোমার কাজের অভিজ্ঞতার কথা আমাদের সঙ্গে শেয়ার করলে, জানালে। আর আমি যেহেতু চেয়েছিলাম যে দর্শকরাও জানুন তোমার মাধ্যমে এদেশে হেলথ কেয়ারে একজন এত কৃতি বাঙালি, তুমি একজন এত সম্মানের সঙ্গে এতদিন ধরে কাজ করা, তার অভিজ্ঞতা আমাদের সঙ্গে একটু শেয়ার করো, তারাও শুনুন, সেটাই আমার কাম্য ছিল, সেটাই চেয়েছিলাম। তো থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, ভালো থেকো। থ্যাংক ইউ শ্রাবণী, মানে এখানে আসার জন্য, আমাকে চুজ করার জন্য। এ বাবা, আমি তো আপ্লুত। ওই যে আবারও বললাম, তুমি হচ্ছে সেই রেয়ার কাইন্ড অফ আমাদের জেনারেশনের বাঙালি যে এখানে এসে। হ্যাঁ হ্যাঁ, না খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে আজকে, মানে বলতে পারলাম আমার মনের কথাগুলো। এবং অনেকে হ্যাঁ, আশা করি ইন্সপায়ার যদি শোনে, হ্যাঁ ইন্সপায়ার্ড হতে পারে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থেকো, দেখা হবে আবার। হ্যাঁ, নমস্কার আপনাদের সবাই।